ওয়েলকাম ব্যাক। তো চাঁদের পরি পার্ট 4 নিয়ে আসা পড়ছি, তো শুরু করা যাক। সেই সাদা থ্রি পিসটা পরা, চেহারার সেই উজ্জ্বলতা, কফিনের ভিতর কথাকে দেখে আমরা দুজনেই বেশ অবাক হলাম। এই মেয়েটা এখানে আসলো কিভাবে, কিছুই তো মাথায় ঢুকছে না। আমি কথাকে স্পর্শ করে দেখার জন্য হাত বাড়াতেই পিছন থেকে সুহানা আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, কি করছিস তুই? আমি বললাম, আরে নেগেটিভ ওমেন, আমি দেখতে চাচ্ছিলাম মেয়েটা কি জীবিত নাকি মৃত। সবকিছুতে উল্টাপাল্টা ভাবস কেন তুই? এদিকে আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা ফুলের বাগান, বাগানের মাঝখানে একটা বড় ডালিম গাছ, গাছের ছায়ায় বসে আছে কথা নামের মেয়েটা আর একজন বৃদ্ধ লোক। কথা বলল, দাদু এখন অন্তত আমার শরীরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দাও। ওই দেখো তারা আমার শরীর খুঁজে পেয়ে গেছে। বৃদ্ধ লোকটা বলল, একটু দাঁড়াও দাদু ভাই, ওদের মাঝে একজন যদি তোমার শরীর স্পর্শ করে তাহলে তুমি নিজের শরীরে ফিরে যাবে। ততক্ষণ পর্যন্ত দেখি ওরা কি করে। ওই ভাই বোনকে তো আমার বেশ পছন্দ হয়েছে। তখন কথা বলল, আমারও ওদেরকে অনেক ভালো লাগে দাদু। বৃদ্ধ লোকটা মুচকে এসে বলল, ওদেরকে ভালো লাগে নাকি ওকে ভালো লাগে, ব্যাপারটা কি দাদু ভাই? কথা একটু লজ্জা পেয়ে বলল, দাদু তুমিও না যে খুশি তাই বলো। বৃদ্ধ লোকটা হু হু করে হেসে দিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে, আর যাই হোক ইয়াসের সাথে তো তোমার জোড়া লেখা আছে। তোমাকে পূর্ণ মানুষ হতে হলে এমন একজনের সাথে মিলিত হতে হবে যার হার্ট বুকের বাঁ পাশে না হয়ে ডান পাশে হবে। শতকরা দুজন মানুষের হার্ট ডান পাশে হয়ে থাকে, আর সেই দুজনের মাঝে ইয়াসও পড়ে। ইয়াসের হার্ট ডান পাশে, ও তোমার জন্য একদম উপযুক্ত। তখন কথা বলল, তা আমি জানি, আর এই জন্যই ওদেরকে চাঁদের পরীতে নিয়ে এসেছি, যাতে চাঁদের পরীর অভিশাপ কাটিয়ে আবার আমি সম্পূর্ণ মানুষ রূপে ফিরে যেতে পারি। বৃদ্ধ লোকটা কথার মাথায় হাত দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, শুধু সময়ের অপেক্ষা। তখন সুহানা বলল, ভাইয়া আমার মনে হয় এটা কথাদের বাড়ি, আমার আর কথাই হচ্ছে চাঁদের পরী। ছোটবেলা মা আমাকে চাঁদের পরীর গল্প শুনিয়েছিল, যদিও আমার পুরো গল্পটা মনে নেই। যা মনে আছে তা হলো একজন জিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে একজন মানব মেয়ের প্রেমে পড়ে যায়। তাই সেই রাজকুমার মানুষ রূপ ধারণ করে মানব মেয়ের কাছে দেখা দেয়। মানব মেয়ের নামটা আমার মনে পড়ছে না। আস্তে আস্তে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। ওইদিকে জিনের রাজা এই ব্যাপারে কিছুই জানতো না। রাজকুমার সবার অগোচরে মানব মেয়েকে বিয়ে করে নেয়। মানব মেয়ে তখনও জানতো না তার ভালোবাসার মানুষটা একটা জিন রাজকুমার। একদিন জিন রাজা তার ছেলের এই সম্পর্ক জেনে যায়, এই কর্ম সম্পর্কে জেনে যায়। রাজা অনেক রাগান্বিত হয়ে রাজকুমারের লোহায় খাঁচায় বন্দি বানিয়ে ফেলে এবং দুইটা রাক্ষসকে পাঠায় মানব মেয়েকে মেরে ফেলার জন্য। তখন মানব মেয়েটা ছিল সন্তান সম্ভবা। মানব মেয়েটা পেটে সন্তান আসার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা না, কারণ বাচ্চাটা পেটের ভিতর থাকাকালীনই তার সাথে কথা বলতো, তাকে মা বলে ডাকতো, তাকে সকল বিপদ আপদে সংকেত আগেই দিয়ে দিত। রাজা যে দুইটা রাক্ষসকে পাঠিয়েছে মানব মেয়েকে মারার জন্য, সেই খবর আগেই তার পেটের বাচ্চা বলে দিয়েছে। এই পর্যন্ত বলে সুহানা আর কিছু মনে করতে পারলো না। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তো লিংক থাকবে পিন কমেন্টে। সুহানা বলো, তারপর আর মনে নাই ভাইয়া, অনেকদিন আগে শুনছি মায়ের মুখে, আর তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভুলে গিয়েছি। আমি কিছু একটা ভাবতে লাগলাম। আমি তো আমার ভীষণে দেখতে পেয়েছি মা সুহানার জন্মের সময় মারা গিয়েছে। তাহলে বাবার মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটাকে আমরা মা বলে জেনে এসেছি সে কে ছিল? সুহানা বলো, কি হয়েছে, কি ভাবছিস তুই? আমার কাছ থেকে কি কিছু লুকানোর চেষ্টা করতেছস? আমি একটু আমতা করে বললাম, কই কিছু না তো। আর তুই এই গল্পের বাকিটুকু মনে করার চেষ্টা কর। সামান্য একটা গল্প মনে রাখতে পারস না? তোর মাথায় তো গোবরও নাই ভেন্ডি। সুহানা রেগে বলো, ফালতু কথা বলবি না, তুই যে আমার ভাই এটা মনে রেখেছি এই বেশি। মনে আছে ছোটবেলার সেই কথাটা? আমি বললাম, সেই কথা আমার সারা জীবন মনে থাকবে। তুই কিল দিয়ে আমার পিঠ বাঁকা করে ফেলছিলি, এখনো আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় সেই দিন কথা মনে পড়লে। সুহানা হাসতে হাসতে বলল, আমার কি দোষ?
দোষ, একসাথে ঘুমিয়েছিলি, আমি স্বপ্নে দেখি তুই আমারে গুলি করে মারতে চাইছস, আমি কিছু না ভেবে তোর একটা লাগিয়ে বসি, সত্যি সত্যি সেটা লেগে যায় কে জানতো। তখন আমি বললাম, খুব মহৎ কর্ম সম্পাদন করিয়েছেন আপনি, এখন আমাকে আমার কাজ করতে দিন, চেক করে দেখি মেয়েটা জীবিত নাকি মৃত। এই বলে আমি কথার গায়ে হালকা করে স্পর্শ করতেই কথার শরীর নড়ে উঠলো। আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ কথা চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়লো এক ঝাটকায়। আমি নিজের হাতের দিকে তাকিয়ে বললাম, আমার হাতে এত শক্তি, মৃত মানুষকে জীবিত করে ফেললাম। কথা কফিন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি মৃত না, গাধা। সোহানা বলল, তুমি কিভাবে জানলে আমার ভাইয়া একটা গাধা? ভাইরাল হয়ে গেল নাকি? আমি সোহানার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম, আমি গাধা। তখন সোহানা বলল, তুই নিজেই যেহেতু বললি তাই আমি মেনে নিলাম, যা। তখন আমি বললাম, চুপ থাক বেন্ডি। তাকিয়ে দেখলাম কথা মিটি হাসছে আমাদের ঝগড়া দেখে। তখন আমি বললাম, এই আপনি হাসছেন কেন? সেদিন আমাদের দুজনকে কি খাইয়ে বেহুশ করে তারপর উধাও হয়ে গিয়েছিলেন, কে আপনি? সত্যি করে বলেন। তখন কথা বলল, আমি তোমাকে সত্য দেখানোর জন্যই ওই খাবার খাইয়েছিলাম। আশা করি অনেক কিছু জানতে পেরেছো। আমি সোহানার দিকে তাকিয়ে দেখলাম ও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা করে বললাম, না তেমন কিছু জানতে পারিনি। আপনি কে সেটা আগে বলেন। এতটুকু বুঝেছি আপনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। কথা হেঁটে গিয়ে জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, আমি চাঁদের পরি, এই বাড়িতেই আমি থাকি, তবে সব সময় না। তখন আমি বললাম, তার মানে আপনি আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই না? প্রথম যেদিন আপনার সাথে ধাক্কা লাগলো ভুলবশত সেদিনই আমি এই বাড়িটা দেখতে পেয়েছিলাম। আপনি তাহলে আমাকে এই বাড়িটা দেখিয়েছিলেন। কথা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জুজুকে নিয়ে। আমি বললাম, সোহানা চল আমরাও নিচে নামি ওর সাথে, দেখি ও কোথায় যায়। দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম বাসায় সেখানে এখন দরজা আছে। কথা সেই দরজা খুলে হেঁটে বের হয়ে যাচ্ছে। আমিও খুশি হয়ে তাড়াতাড়ি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। অবশেষে আমরা চাঁদের পরি থেকে বের হলাম। তখন কথা বলল, আবার ফিরে আসতে হবে এখানে। এখন বের হয়ে গেলাম, কারণ রাতে এই বাসায় একটা শানসুন পরিণত হয়। রাতের বেলা এখানে থাকা মানে মৃত্যু। তাই রাত হওয়ার আগেই তোমাদের বের করে আনলাম। আবার সকালে আসতে হবে। এদিকে দেখা যাচ্ছে বাড়ির ভিতর থেকে একটা কালো ছায়াটার আগে গড়গড় করতে করতে জানালা দিয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। কথা একবার পিছনে তাকিয়ে হালকা মুচকি হাসি দিল। এতে করে কালো ছায়াটার রাগে চিৎকার করে উঠলো। তখন আমি বললাম, এই বাড়ির রহস্য কি আসলে? কথা বলো, সে অনেক লম্বা কাহিনী, পরে কখনো বলা যাবে। আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছি। আমি হলাম অর্ধেক মানুষ আর অর্ধেক পরী। আমার মা ছিল একজন মানুষ আর বাবা ছিল জিন, তাই আমার জন্ম এভাবেই হয়েছে। সোহানা বলল, ভাইয়া এটা তো আমাদের মায়ের বলা সেই গল্পের মতো। তাহলে কথা একটু অবাক হয়ে বলল, তোমার মা তো তোমার জন্মের। আমি কথাকে থামিয়ে দিয়ে বললাম, সেসব কথা বাদ দেন, এখন বলেন আপনি আমাদের কাছে কি চান? কেন পরিকল্পনা করে এই বাড়িতে নিয়ে এসেছেন? কথা বলো, সেটা সময় হলে জানতে পারবে। এখন মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত, চলো কিছু খাওয়া যাক। সোহানা বলল, হ্যাঁ। তারপর আবার আমরা তোমার খাবার খেয়ে বেহুশ হয়ে পড়ে যাই। কথা হাসতে হাসতে বলল, আরে না, সেটা অন্য একটা কারণ ছিল। ইয়াস জানে কারণটা। এবার আর তেমন কিছু হবে না। তখন আমি বললাম, বেহুশ হই আর যাই হই, আমার এখন খেতে হবে। ক্ষুধায় পেটের ভিতর লিভার কলিজা সবই যুদ্ধ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসলাম। কথা বলল, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। এই বলে কথা জুজুকে চুমু খেয়ে সোহানার কোলে দিয়ে চলে গেল। আমি বিড়বিড় করে বললাম, কেন যে বিড়াল হয়ে জন্ম নিলাম না, চুমা খেতে পারতাম। তখন সোহানা শুনে বলল, থাক ভাই, দুঃখ করিস না, গাধাও কিন্তু একটা উপকারী প্রাণী। তখন আমি বললাম, ফালতু কথা বললে তো কান ছিঁড়ে ফেলবো আমি। সোহানা উল্টে আমার কান ডলা দিয়ে বলল, আমি হুমকিতে বিশ্বাসী না, প্র্যাকটিক্যাল করতে বিশ্বাসী, বুঝছো? আমি করে বললাম, কান ছেড়ে দে, আর হুমকি দিমু না তো। সরি। সোহানা কান ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া এই কথাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো একটা গাবলা আছে, ওর প্রতিটা কথায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে।
আমি কান ডলতে ডলতে বললাম, কেন? দেখছস মেয়েটা কত সুন্দরী, পাটের আসরের মতো চুল মেয়েটার, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আপেলের মতো গাল, স্টেডিয়ামের মতো কপাল, আর সাপের গর্তের মতো নাক। এত সুন্দরী মেয়েকে তোর সন্দেহ করা উচিত না বোন। সোহানা রেগে বলল, আরে গাধা, আমি ওর আচরণের কথা বলছি। এরই মাঝে কথা ব্যাগ ভর্তি খাবার নিয়ে চলে আসলো, এসে বলল, দুই ভাই বোন মিলে কি ফুসফুস করছো, আমাকে একটু শোনাও, আমি শুনি। তখন আমি বললাম, তেমন কিছু না, আমার বোন আপনাকে। সোহানা আমার মুখ চেপে ধরে বলল, আসলে আমি আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছিলাম, কিন্তু আমার ভাই সেটা মানতে চাচ্ছিল না। কথা বলল, সেটা আর নতুন কি, ছেলে মানুষ সহজে কিছু মানতে চায় না। চলো এখন খাওয়া শুরু করা যাক। আমরা দেখলাম কয়েক রকমের ভিন্ন ভিন্ন খাবার, সেগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, গ্রান মাতাল হওয়ার মতো অবস্থা। কথা বললো, এগুলো আমাদের রাজ্যে সবচেয়ে প্রিয় খাবার, আমার স্পেশাল অতিথিদের জন্য এগুলো রান্না করি, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি বললাম, তার মানে আমরা স্পেশাল? শুনেই গলে গেল। সোহানার পক্ষ থেকে আপনাকে একটা কিস। সোহানা বুড়ো কুচকে বলল, ফালতু কথা না বলে খাওয়া শুরু কর। আমি বললাম, এক মিনিট, খাওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা না জানতে পারলে আমার পেটে খাবার খাবে না, আমার পেটে খাবার খাবে না। কথা বললো, কি প্রশ্ন শুনি। আমি বললাম, আপনি বলছেন আপনি অর্ধেক মানুষ আর অর্ধেক পরী, তাহলে আমি জানতে চাই আপনার কোন অংশ মানুষ আর কোন অংশ পরী। তখন সোহানা বলল, এটাই তোর ইম্পর্টেন্ট প্রশ্ন? তখন আমি বললাম, হ্যাঁ। কথা এবার একটু রেগে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আর সোহানা খাবার হাতে নিয়ে মুখে দেব, তার আগে পিছন থেকে কেউ একজন ডাক দিল, ইয়াস, খাবার খেও না। সাথে সাথে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কথা দাঁড়িয়ে আছে। কথা আমাদের পিছনে থাকলে সামনে কে? মুহূর্তের সামনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, আর না কোনো খাবার আছে, সম্পূর্ণ সবকিছু গায়েব হয়ে গেল নিমিষেই। কথা বললো, তোমরা বসো, আমি দেখে আসি ও কে ছিল আর কি উদ্দেশ্য এখানে এসেছিল আমার রূপ ধারণ করে। এই বলে কথা বাতাসের গতিতে ছুটে চলে গেল। আমরা দুজনে এখনো হা করে তাকিয়ে আছি। সোহানা বলল, ভাইয়া এটা কি হলো? আমি বললাম, ভিন্ডি, একই প্রশ্ন আমার, এটা কি হলো? সোহানা আমার চুল টান দিয়ে ধরে বলল, আজকেই তোকে লাস্ট ওয়ার্নিং দিতাছি গাধার বাচ্চা, আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাইলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আমি বললাম, চুল স্যার, ব্যথা লাগতেছে তো। আচ্ছা আর বলবো না, চুল স্যার বলছি। সোহানা চুল ছেড়ে মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি যদি মারা যাই তাহলে তুই কি কষ্ট পাবি? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম, ধমক দিয়ে বললাম, এসব কি কথা? তুই মরে গেলে আমি ভেন্ডি বলে কাকে খেপাবো? এমন কথা আর মুখেও আনবি না। তখন সোহানা বলল, ইয়াস, তুই ভালো হবি না তাই না? আচ্ছা শোন, আমি যদি মারা যাই তাহলে তুই একটু কাঁদবি না, আমি তোর হাসি মুখটা দেখে মরতে চাই, তোর মুখের হাসিটাই মানাই, বুঝছস? আমি বললাম, এসব কথার বলার মানে কি? চুপ কর তুই, আরো কত স্বপ্ন বাকি আমাদের। একটা ঢেঁড়সের মতো ছেলে খুঁজে তোকে বিয়ে দিব, তোর বিয়েতে আমি লুঙ্গি ডান্স করব, তোর কিউট কিউট দুইটা ননদ থাকবে, তারা দুজন আমাকে পাওয়ার জন্য ঝগড়া করবে। আরো কত স্বপ্ন, আর তুই কিনা এখনই মরে যাবি। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে মরার কথা বললে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব একদম। সোহানা কিছু বলল না, কিছুক্ষণ পর শুধু একটা মুচকি এসে বলল, আমি তোর জন্য ওপারে অপেক্ষা করব ভাইয়া। তখনই পিছন থেকে কথা এসে আমাদের সামনে বসলো। সোহানার আমি হা করে তাকিয়ে আছি, এটা কি হয়ে গেল? আমাদের চোখে প্রশ্ন দেখে কথা বললো, আগেই বলছি সবকিছুকে সত্য বলে মেনে নিও না, ওই খাবারগুলো যদি খেতে তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে, আমি সময় মতো না আসলে এতক্ষণে পরপারে চলে যেতে। তখন আমি বললাম, আপনি যদি কথা হন তাহলে সে কে ছিল, আর কেন বা আমাদের মারতে চায়? আমাদের অপরাধ কি? কথা বলো, অপরাধী মরে না, তারা তো বুক ফুলিয়ে পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে। মরে তো শুধু সাধারণ আর নির্দোষ মানুষগুলো। এই জন্যই কোনো এক মহামানব বলে গিয়েছিল, এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানবে না কেন সে তাকে মারলো, আর যে মারা যাবে সে জানবে না কেন সে মরে গেল। আমি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক পরী, তাই আমার পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় আমি পুরোপুরি মানুষ হব, না হয় আমি পুরোপুরি পরী হয়ে যাব। আমি এখনো দ্বিধায় ভুগছি কোনটা গ্রহণ করব। সোহানা বলল, তুমি পরী হয়ে যাও,
তাহলে তোমার মতো সুন্দরীদের পরি হলেই মানাবে। আমি সোহানার দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, ভেন্ডি, বড় ভাইয়ের কপালে কেন লাথি মারতাছস? কথা মানুষ হলেই ভালো হবে। কথা হাসতে হাসতে ব্যাগ থেকে খাবার বের করলো। এবার খাবার হাতে নেওয়ার আগে আশেপাশে পিছনে সামনে ভালো করে তাকিয়ে নিলাম, অন্য কোনো কথা আবার এসে বলবে নাকি খেও না। তখন কথা বললো, আর ভয় নেই, এবার খেতে পারো। আসলে এমন কেউ আছে যে চায় না আমি এই অর্ধেক জীবন থেকে মুক্তি পাই, সে সব সময় আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি খাবার খেতে খেতে বললাম, সে কে, আর আপনার সাথে আমাদের ভাই বোনদের কি সম্পর্ক? আপনারা মানুষ বা পরি হওয়ার জন্য আমরা দায়ী নাকি? আমাদেরকে কেন মারতে চান? সোহানা বলল, ভাইয়া এটা কেমন কথা? তুই না কথাকে পছন্দ করস, ওর জন্য না হয় তুই দুই একবার নিজের জীবন দিলি, তাতে আর এমন কি? কথা মিটি হাসছে এটা শুনে। আমি বললাম, আরে ভেন্ডি, জীবন দুই একবার কেমনে দেয়? আর কে বলছে আমি ওনাকে পছন্দ করি? আমি তো শুধু। সোহানা বলল, আমি তো শুধু কি ভাইয়া? আমি বললাম, চুপ থাক, আর আপনি বলেন কি রহস্য লুকিয়ে রেখেছেন? কি হচ্ছে আমাদের সাথে? এরই মাঝে জুজু দৌড়ে চলে গেল রাস্তার দিকে। সোহানা খাবার মুখে নেই, উঠে জুজুর পিছনে গেল। জুজু দাঁড়া, কোথায় যাচ্ছিস? জুজু দাঁড়া বলছি। সোহানা চলে গেল। এবার কথা বলল, ইয়াস, তোমাকে একটা কথা বলি। তুমি তো তোমার ভীষণে দেখতে পেয়েছো, সোহানার জন্মের সময় তোমার মা মারা গিয়েছে। এখন নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন, তোমার মাকে নিয়ে। তখন আমি বললাম, হ্যাঁ, মা যদি সেদিন মারাই যায়, তাহলে সোহানার 5 বছর বয়স অবধি কে ছিল আমাদের সাথে? আর বাবার মৃত্যুর পরে সে কোথায় হারিয়ে গেল? তখন কথা বলো, তোমার মায়ের একজন যমজ বোন ছিল, তার নাম ছিল সামিয়া। তোমার মায়ের মৃত্যুর পর সামিয়া ছিল তোমাদের মা সেজে। তোমার বাবা শুধু এটাই জানতো, আর কেউ জানতো না। তাই তোমার বাবার মৃত্যুর পর সে চলে যায়, এবং তোমার কাকারা অপবাদ দেয় সে অন্য কারো সঙ্গে চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, যদি তাই হয় তাহলে সে চলে কেন গেল? সে তো ইচ্ছা করলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারতো। তখন কথা বলল, না, সেটা তার জন্য সম্ভব ছিল না, কারণ তার চুক্তি ছিল তোমার বাবার মৃত্যুর পর্যন্ত থাকা। তবুও সে তোমাদের সাথে থাকতে চেয়েছিল চুক্তি ভঙ্গ করে, আর সেটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সামিয়ারও একটা সংসার ছিল, তবে তার কোনো সন্তান ছিল না। সে তোমাদের দুই ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করছিল। চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে থাকার ব্যাপারে যখন তার স্বামী জানতে পারে, তখন তার উপর অনেক অত্যাচার করা হয়, অনেক মারধর করা হয়। তুমি নিশ্চয় শুনেছো, ওই চাঁদের পরীর বাড়িতে কোন মহিলার আত্মার চিৎকার, সেটা তোমারই সামিয়া আন্টির চিৎকার ছিল। ওই বাড়িটা ছিল তোমার সামিয়া আন্টির বাড়ি। তাকে ওই বাড়িতে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি অবাক হয়ে চোখ বড় করে বললাম, তার মানে তুমি? কথা বলো, হ্যাঁ, আমি তোমার সামিয়া আন্টির মেয়ে, আর আমার বাবাই ছিল সেই জিন রাজকুমার যার গল্প সোহানাকে ছোটবেলায় শোনানো হতো। তখন আমি বললাম, তার মানে জিন রাজকুমার যেই মানব মেয়ের প্রেমে পড়ছিল সে ছিল সামিয়া আন্টি? তাহলে সেই জিন রাজকুমার সামিয়া আন্টিকে মারলো কেন? আর কিসের চুক্তি হয়েছিল সেই দিন? কথা কিছু বলতে যাবে তখন রাস্তার ওপাশ থেকে সোহানা ডাক দিল, ভাইয়া, জুজুকে পেয়েছি। ও একটা ইঁদুরের পিছনে ছুটে এদিকে চলে এসেছিল। এই বলে সোহানা জুজুকে কোলে নিয়ে রাস্তার ওপাশ থেকে আসছিল। আমি কথার দিকে তাকিয়ে বললাম, সোহানাকে এসব বিষয়ে কিছু বলো না, সোহানা এখন এসব নিতে পারবে না। তখনই এক বিকট শব্দ হলো। আমি চমকে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সোহানা হাওয়ায় উড়ছে। আমি চিৎকার করে উঠে দৌড় দিলাম, সোহানা উড়ে গিয়ে খাম্বার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি আমার পুরো শক্তি দিয়ে দৌড়ে সোহানার কাছে গিয়ে দেখলাম ওর রক্তাক্ত শরীরটা কাঁপছে। গাইস, ভাবছিলাম আজকে 30 মিনিটের ভিডিও দেবো, বাট হইলো না। ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেল, তার জন্য যাইতেই হইব। ও এই চাঁদের পরি গল্প আর মাত্র 1-2টা পার্ট হইব, তারপরে এন্ড করে দিন। আর যারা রাতে আমি শুধু তোমার গল্প মিস করতেছেন, তো সেম টাইপের একটা গল্প আসবো, রোমান্টিক সবকিছু মিলায়া, ঠিক আছে? জাস্ট ওয়েট এন্ড সি। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হইব নেক্সট পার্ট 5-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিওটা লাইক দিও কিন্তু, নাইলে একদম গার্লফ্রেন্ড যাবো।